দেখো ভাই, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জুলস হিটিং ইফেক্ট। এর আগের দিন জুলের সূত্র আমি তোমাদের কিন্তু বলেছিলাম, অত দূর অব্দি হয়েছিল তাই না? মনে পড়ছে? এর আগের দিন ভাই তোমাদের এইটা হয়েছিল, মনে করে দেখো। এর আগের দিন তোমাদের এটা হয়েছিল, মনে আছে? এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, এটা অব্দি কিন্তু আমরা করেছিলাম। তো সেটাকে আরেকবার আমি মনে করার চেষ্টা করছি যে জুলের সূত্রে আমরা কি পড়েছিলাম, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তখন ওই পরিবাহীটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তাই না? তো হিট হয়ে যাওয়া বা গরম হয়ে যায়, সেই হিট হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়ার বিষয়টা তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক তো হচ্ছে আই, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার উপর। দুই, ওই পরিবাহীটা রোধ। আর তিন, সময়। এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে আই এর সাথে কিভাবে ডিপেন্ড করে? আই এর বর্গের সাথে ডিপেন্ড করে। দুই হচ্ছে আর, তিন হচ্ছে টি, অর্থাৎ এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি। এটা আমি ডিটেল বলেছিলাম এর আগের ক্লাসে, অর্থাৎ এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, এটা আমরা কিন্তু করেছিলাম। এবার আমাদের কাজ করতে লাগবে যে জুলের তাপীয় ফল সংক্রান্ত কতগুলা রেজাল্ট আমাদের দেখতে লাগবে, যে জুলের সূত্র কোথায় কাজে লাগে, কোন পারপাসে কাজে লাগবে। তো প্রথমত এই ছবিটাকে ভালো মতো অবজার্ভ করো। কোনটাকে দেখবে? এই ছবিটাকে। আচ্ছা, এটাকে দেখো। ছবি উলট পালট হয়ে না, এটা কোনটা? আচ্ছা আচ্ছা, এটাকে প্রথমে দেখো। এটা কিসের ছবি ভাই? এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক বাতি এর ছবি। তোমরা কেউ আমাকে বলতে পারবে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছেন? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছেন? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছেন? কেউ বলো আমাকে। বিজ্ঞানী টমাস আলভা এডিসন। বিজ্ঞানী টমাস বা থমাস, টমাস লেখা থাকতে পারে, থমাস আলভা এডিসন, আলভা এডিসন, বিজ্ঞানী টমাস আলভা এডিসন। এই যে বিজ্ঞানী টমাস আলভা এডিসন, ইনি যে বাল্ব আবিষ্কার করেছেন, এটা কিন্তু কার সূত্রকে কাজে লাগিয়ে বলো? এটা জুলস লকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। জুলের সূত্র, জুলের সূত্রে অ্যাপ্লাই করেই বিজ্ঞানী থমাস আলভা এডিসন কিন্তু বাল্ব আবিষ্কার করেছেন। তো বাল্বের আমি বলছি এক এক করে, ধ্যান দিয়ে শুনবে। তাহলে প্রথম পয়েন্ট আমি কি বললাম? বৈদ্যুতিক বাল্ব। আচ্ছা, হেডিং করে নিই, বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্ব, বলো বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী বিজ্ঞানী থমাস বা টমাস, থমাস আলভা এডিসন, থমাস আলভা এডিসন। গল্পের মধ্যে আছে তিনি বাল্ব আবিষ্কার করতে গিয়ে নাকি 10,000 বার ফেলিওর হয়েছেন, মানে 10,000 বার ফেলিওর হয়েছেন। তিনি ফাইনালি সাকসেস পেয়েছেন 10,001 বারে গিয়ে। তো তাকে বলা হয়েছিল যে আপনি যে এতবার ফেলিওর হলেন, তো আপনার মনে হয়েছে তারপর বাল্বটা আবিষ্কার করি? তখন তিনি বলেছেন আমি 10,000 বার ফেল হইনি, কিন্তু 10,000টা পথ আবিষ্কার করেছি যে পথে বাল্ব আবিষ্কার করা যায় না। তো ফাইনালি যে পথে বাল্ব আবিষ্কার করা যায় সেই পথটা আমার মিলেছে 10,001 বারে। ব্যাপারটা এইরকম। তো যাই হোক, তোমরা হয়তো কাহিনীটা শুনে থাকবে। তাহলে বিজ্ঞানী থমাস আলভা এডিসন তিনি আবিষ্কার করেছিলেন বাল্ব। কার সূত্রকে কাজে লাগিয়ে বললাম? জুলস লকে কাজে লাগিয়ে। কত সালে? সালটা হচ্ছে 1879। 1879 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট, দাদা কোনটাকে ফিলামেন্ট বলছো? ধ্যান দিয়ে দেখো, এটা হচ্ছে ভাই ফিলামেন্ট। এটা জুম করে এখানে দেখানো হয়েছে না, দেখো তো, এখানে জুম করে দেখানো হয়েছে না? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি হোয়াইট করে দিচ্ছি, বুঝতে পারছো কি? দেখো তো ভাই, দেখতে পাচ্ছ কি না? না বলো।
এটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ ফিলামেন্ট। এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট, অর্থাৎ বাল্বের ভিতরে এই যে ওয়্যারটা যেটা থাকবে এটা হচ্ছে ফিলামেন্ট, এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। তো এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট তৈরি হয়েছে কি দিয়ে? এইটা তৈরি হয়েছে টাংস্টেন দ্বারা। তাহলে ফিলামেন্ট কি দ্বারা তৈরি? ফিলামেন্ট 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 কি দিয়ে তৈরি বললাম? টাংস্টেন দ্বারা নির্মিত, টাংস্টেন দ্বারা নির্মিত, ফিলামেন্ট টাংস্টেন দ্বারা নির্মিত। আচ্ছা না, এছাড়াও এবার টাংস্টেন দ্বারা ফিলামেন্ট তৈরি হয় সেটা সবাই জানে, বাট পরীক্ষায় কোশ্চেনটা একটু আলাদা রকম ভাবে আসে। কি যে ফিলামেন্ট শুধুমাত্র টাংস্টেন দিয়ে তৈরি হয়? না, ফিলামেন্ট কিন্তু উলফ্রেমাইট দিয়েও তৈরি করা হয়, উলফ্রেমাইট। এবার দেখো এই টার্মটা তোমাদের কাছে পুরো নতুন, ম্যাক্সিমামের কাছে আমার যেটা মনে হয়। উলফ্রেমাইট দ্বারা তৈরি হয় ফিলামেন্ট, এটা কোথাও শুনেছো? বলো আমাকে, যারা ক্লাস করছো কেউ শুনেছো উলফ্রেমাইট দ্বারা তৈরি হয় ফিলামেন্ট? কেউ শুনেছো আমাকে? টাংস্টেন তো সবাই শুনেছো, উলফ্রেমাইটটা কেউ শুনেছো আমাকে বলো? উলফ্রেমাইটটা শুনেছো, বাট এটাই পরীক্ষায় দেয় ভাই, ওর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। উলফ্রেমাইট, এই উলফ্রেমাইটটা কি? অ্যাকচুয়ালি কিছুই না, ম্যাঙ্গানিজ আর লোহা মিশিয়ে তৈরি করা হয়েছে উলফ্রেমাইট, ম্যাঙ্গানিজ প্লাস লোহা। এদের সংকর ধাতু হচ্ছে উলফ্রেমাইট। তাহলে কার কার সংকর ধাতু? একটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর দুই হচ্ছে লোহা। ম্যাঙ্গানিজ এটার হবে এমএন, এটার হচ্ছে চিহ্ন এমএন, আর লোহা হচ্ছে এফি, উলফ্রেমাইট দ্বারা তৈরি হয়েছে। তবে তবে এটাকে আরো উন্নত করার জন্য, যেটা করা হচ্ছে, ফিলামেন্টকে তৈরি করা হচ্ছে ভাই টাংটালাম দিয়ে। বর্তমানে টাংটালাম ব্যবহার করা হচ্ছে, বা ট্যান্টালাম, ট্যান্টালাম ট্যান্টালাম এটা ব্যবহার করা হচ্ছে, ট্যান্টালাম। ট্যান্টালাম কি? ট্যান্টালামের মধ্যে ভাই উলফ্রেমাইট তো থাকবেই। উলফ্রেমাইট বলতে ম্যাঙ্গানিজ আর আয়রন তো থাকবেই। হ্যাঁ, আমি একবারে উলফ্রেমাইটটাই লিখে দিচ্ছি, উলফ্রেমাইট তো থাকবেই। তার সাথে সাথে ভাই, তার সাথে সাথে মেশানো হবে অসমিয়াম, অসমিয়াম। তার মানে তোমাকে ফিলামেন্ট কি দ্বারা তৈরি? শুধুমাত্র টাংস্টেন। তুমি যদি ভাই শুধু স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলে শুধু টাংস্টেন পড়বে, বাট তুমি যদি সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন নাও, স্পেসিফিকভাবে যদি বলি রেলওয়ের জন্য প্রিপারেশন নাও, রেলওয়ে আরআরবি গ্রুপ ডি বা আরআরবি জেই, তাহলে ভাই তোমাকে টাংস্টেন পড়তে লাগবে, উলফ্রেমাইট পড়তে লাগবে, টান্টালাম পড়তে লাগবে, এই তিনটাইতে মধ্যে পড়তে লাগবে। রাইট? বুঝতে পারছো যে ডিফারেন্সটা কোথায়? 3 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট যেটা আমি বলবো যে দেখো ভাই, ফিলামেন্টের ক্ষেত্রে কি হয়? ফিলামেন্টের রয়েছে উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক মানে সহজে গলে যাবে না, সহজে গলে যাবে না, অর্থাৎ ওটা গলে যাওয়ার জন্য টেম্পারেচারটা অনেক বেশি লাগবে, অর্থাৎ হাই হাই মেল্টিং পয়েন্ট রয়েছে, উচ্চ গলনাঙ্ক রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে ওর মধ্য দিয়ে যখন কারেন্টে যাবে, অর্থাৎ ফিলামেন্টের মধ্য দিয়ে যখন কারেন্টে যাবে তখন সে কারেন্ট যাওয়াকে বেশি বাধা প্রদান করে। এতে লাভ কি? বেশি বাধা প্রদান করার জন্য সেটা সহজে বেশি হিট হবে, অর্থাৎ যে পরিবাহীর বাধাদান করা সব বেশি ক্ষমতা বেশি, অর্থাৎ যার রোধ বেশি, সেই পরিবাহী তত বেশি হিট হয়। আর যে পরিবাহী যত বেশি হিট হবে সে তত বেশি আলো প্রদান করবে। তো এই জিনিসটা এখানে কাজ করছে। তো বুঝতেই পারছো ভাই, এখানে যে আলো প্রডিউস হচ্ছে এটার পিছনে মেন কারণ কি? এই ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট হচ্ছে ভাই কি থাকবে? এদের হাই রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ উচ্চ রোধাঙ্ক থাকবে, সহজে কারেন্ট যেতে বাধা দেবে। তার জন্য কি হবে? তার জন্য এটা সহজে গরম হবে। আর 2 হচ্ছে এটা সহজে গলবে না, সহজে গলে যাবে না। তো এটা আমাদের লিখে নিতে লাগবে। দেখো, তো এটা লিখে দিচ্ছি।
যে ফিলামেন্টের যে উপাদান, ফিলামেন্টের ফিলামেন্ট আচ্ছা ফিলামেন্ট কেমন হয়? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হবে, উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হবে। রোধ বেশি হবে, অর্থাৎ কারেন্ট যেতে বেশি বাধা দেবে আর সহজে গলে যাবে না, অর্থাৎ গোলার জন্য হাই টেম্পারেচার লাগবে। আচ্ছা, এবার এটা কোথায় রয়েছে ধ্যান দিয়ে দেখো। দেখো এটা ফিলামেন্টটা একটা কাচের বাল্বের ভিতরে আছে না? ফিলামেন্টটা ভাই একটা কাচের বাল্বের ভিতরে আছে, তাই কি না? এই কাচের বাল্বের ভিতরে। তবে এই কাচের বাল্বের ভিতরে কিন্তু অক্সিজেন থাকে না। দেখো অক্সিজেন থাকলে কিন্তু আগুন জ্বলে যাবে। এর ভিতরে থাকে হচ্ছে ভাই নাইট্রোজেন। কি রাখা হয়? নাইট্রোজেন, নাইট্রোজেন কিংবা আর্গন। নাইট্রোজেন রাখা হয়, নাহলে আর্গন রাখা হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন নাইট্রোজেন, কেন আর্গন রাখা হয়? এর পিছনে কারণ হচ্ছে নাইট্রোজেন আর আর্গন না জ্বলতে সাহায্য করে, না নিজে জ্বলে। অর্থাৎ বাল্বের ভিতরে আগুন জ্বলার কোনো চান্সই থাকবে না। আর অক্সিজেন যেহেতু থাকবে না বাল্বের ভিতরে, আলটিমেটলি অক্সিজেনের অনুপস্থিতিতে কোনো একটা ফিলামেন্ট বা কোনো একটা পরিবাহী যতই উত্তপ্ত হোক, সেটা কখনোই কিন্তু মানে আগুন জ্বলবে না। আলটিমেটলি কী হবে? সেটা উত্তপ্ত হতে 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 একটা সময় এত হিট হবে, সেটা আলো বিকিরণ করা শুরু করে দেবে। এই কনসেপ্টের উপর বেস করেই কি তৈরি হয়েছে? বাল্ব তৈরি হয়েছে। তার মানে আলটিমেটলি এখানে কার কনসেপ্ট কাজে লাগছে? উচ্চ রোধাঙ্ক মানে আর প্লাস তোমার তড়িৎ প্রবাহ মাত্রা যদি বেশি হয় তাহলে বেশি জ্বলবে। তো মোট কথা জুলস যে ল, জুলের যে সূত্র, সেই জুলের সূত্র কিন্তু এখানে প্রযোজ্য। জুলের সূত্র কিন্তু এখানে কাজে লাগছে। তো এটা আমাদের লিখে নিতে লাগবে, জুলের সূত্র এখানে কাজে লাগছে, এটা আমাদের লিখে নিতে লাগবে। তাহলে 4 নাম্বার পয়েন্ট এখানে আমাদের লিখতে লাগবে, কাচের বাল্বটিতে কাচের বাল্বটিতে নিম্নচাপে নাইট্রোজেন ও আর্গনের মতো নিষ্ক্রিয় গ্যাস থাকে, নিষ্ক্রিয় গ্যাস থাকে। দেখো ভাই এতদূর পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে? আমাকে বলো, এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার? তার মানে এখানে ম্যাক্সিমামটাই তোমরা জানো, শুধুমাত্র না জানার মধ্যে এইটা ছিল টানটালাম আর উলফ্রামাইট, এটা তোমাদের না জানার মধ্যে ম্যাক্সিমামেরই ছিল, আশা করি। তো এটা তোমরা জানলে। নেক্সট দেখো, এটা কি বলো তো? কেউ আইডেন্টিফাই করো এবং আমাকে বলো। এটা কি? এটা কিসের ছবি? হ্যাঁ, হিটার, বৈদ্যুতিক হিটার। এটা এটা হচ্ছে হিটার, তাই না? এটা কিসের ছবি? এটা হচ্ছে হিটারের ছবি, বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক হিটার। এই ইলেকট্রিক হিটারও কিন্তু কার লয়ের উপর কাজ করে? জুলস ইফেক্টের উপর কাজ করে, জুলের সূত্রের উপরে কিন্তু কাজ করে থাকে। এই বৈদ্যুতিক হিটার এটাও জুলের সূত্রের উপর কাজ করে থাকে। ঠিক আছে? তো এক এক করে বলছি, ধ্যান দিয়ে শুনবে। আচ্ছা, জুলের সূত্রে উপর কাজ তো করে, হ্যাঁ। এখানে যেটা আমি তোমাদের বলবো, কোথায়? আচ্ছা, দেখো এখানে যে কুণ্ডলীটা থাকে, কুণ্ডলী কোনটা কোনটা বলো তো? কোনটাকে আমি কুণ্ডলী বললাম? আচ্ছা, এটাকে হোয়াইট করে দেখাই, কুণ্ডলী। ভাই এটা হচ্ছে কুণ্ডলী, এটা হচ্ছে কুণ্ডলী। সবাই দেখতে পাচ্ছ কোনটার কথা বলা হচ্ছে এখানে? এটা হচ্ছে কুণ্ডলী, এটা হচ্ছে কুণ্ডলী ভাই। এই যে কুণ্ডলীটা, এটা কি দিয়ে তৈরি হয়? ভাই এটা তৈরি হয় হচ্ছে নাইক্রোম দিয়ে।
নাইক্রোম দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে তৈরি করা হয়? নাইক্রোম দ্বারা তৈরি করা থাকে। তো এটাই পরীক্ষায় আসে, বৈদ্যুতিক হিটারে যে তোমার কুণ্ডলী থাকে সেটা কি দ্বারা তৈরি? সেটা নাইক্রোম দ্বারা তৈরি। তাহলে প্রথমে লিখো কুণ্ডলীটি, কুণ্ডলীটি, কুণ্ডলীটি নাইক্রোম দ্বারা গঠিত, নাইক্রোম দ্বারা গঠিত। তাহলে কুণ্ডলীটা তৈরি হয়েছে কি দিয়ে? কুণ্ডলীটা তৈরি হয়েছে নাইক্রোম দিয়ে। ঠিক। এবার প্রশ্ন হচ্ছে দাদা নাইক্রোমটা কি? নাইক্রোমটা কোনো ধাতু কি অধাতু? উত্তর হচ্ছে নাইক্রোম না কোনো ধাতু না কোনো অধাতু। নাইক্রোম তৈরি হয় নিকেল আর ক্রোমিয়াম মিলিয়ে। নিকেল, তো মনে রাখাটা সহজ হবে, এন না নিকেল প্লাস এই যে ক্রোম, ক্রোম সো ক্রোমিয়াম, ক্রোমিয়াম, অর্থাৎ নিকেল আর ক্রোমিয়াম মিলে, নিকেল আর ক্রোমিয়াম মিলে তৈরি করা হয়েছে কিন্তু নাইক্রোম। এর বৈশিষ্ট্য কি? একই ধরনের বৈশিষ্ট্য। এটারও কি থাকবে? হাই রেজিস্ট্যান্স থাকবে, উচ্চ রোধ থাকবে, যাতে ওর মধ্য দিয়ে যখন কারেন্টে যাবে সহজে এটা বেশি বাধা প্রদান করে। বেশি বাধা প্রদান যদি করে তাহলে সেটা কি হবে? অনেক বেশি উত্তপ্ত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার গলনাঙ্কটা হাই হতে লাগবে যাতে এটা সহজে গলে না যায়। ঠিক আছে। আর নাইক্রোমের আরেকটা বৈশিষ্ট্য কি? নাইক্রোম কিন্তু অক্সিজেনের সংস্পর্শে আসলে কি হবে না? সহজে কিন্তু কি হয়? জারিত হয় না। এবার প্রশ্ন হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, এখানে আমরা কি ব্যবহার করেছি বলতো? এখানে আমরা কি ব্যবহার করেছি বলতো? ফিলামেন্ট, তাই তো? না, টাংস্টেন ব্যবহার করেছি কিনা? টাংস্টেন, উলফ্রেমাইট, টান্টালাম এটা ব্যবহার করেছি কিনা বলো? এবার প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে টাংস্টেন, টাংস্টেন ব্যবহার করতাম, এখানে নাইক্রোমের পরিবর্তে টাংস্টেন ব্যবহার করতাম, তাহলে কি অসুবিধা হতো? দেখো, টাংস্টেন যদি অক্সিজেনের কন্ট্যাক্টে আসে না, ওটা আগুন জ্বলে যাবে। কিন্তু এই নাইক্রোম অক্সিজেনের কন্ট্যাক্টে আসলেও সহজে জারিত হয় না, অর্থাৎ অক্সিজেন দ্বারা সহজে বিক্রিয়া ঘটাবে না। অক্সিজেন দ্বারা সহজে বিক্রিয়া ঘটাবে না মানেই ওটা কিন্তু আগুন জ্বলে যাবে না। তার জন্য এখানে টাংস্টেন বা উলফেমাইট ব্যবহার করা হয় না। এখানে কি ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হচ্ছে নাইক্রোম, কারণ এটা বায়ুর কন্ট্যাক্টেই চলে আসে, তাই না? তো ধ্যান রাখবে। তো লিখে নাও যে নাইক্রোম তো নিকেল আর ক্রোমিয়াম আমি লিখিয়ে দিলাম। আর নাইক্রোম, নাইক্রোম হলো উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট, সংকর ধাতু। যা কি হয়? যা উত্তপ্ত অবস্থাতেও সহজে গলবে না, ওটা লিখে নাও। যা উত্তপ্ত অবস্থাতেও গলে না। অর্থাৎ কেন গলবে না? কারণ এটা বায়ুর সাথে বায়ুর অক্সিজেনের সাথে কি করে না? জারিত হয় না। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। অক্সিজেন দ্বারা জারিত হয় না। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। সহজে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবে না, মোট কথা। ঠিক আছে। তো বৈদ্যুতিক হিটার এটাও জুলের সূত্রের উপর বেস করে কাজ করে। নেক্সট এটা কি বলো? এটা কি বলো? এটা হচ্ছে তোমার ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন অর্থাৎ বৈদ্যুতিক ইস্ত্রি। এই বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যেও কি ব্যবহার করা হয়? এখানেও যে কুণ্ডলীটা ব্যবহার করা হবে, এখানেও যে কুণ্ডলীটা ব্যবহার করা হয়,
এখানেও যে কুণ্ডলীটা ব্যবহার করা হবে, এই কুণ্ডলীটাও কিন্তু নাইক্রোমের তৈরি। এই কুণ্ডলীটা হচ্ছে নাইক্রোমের তৈরি। তার মানে বৈদ্যুতিক হিটারও নাইক্রোম ব্যবহার করা হয়, বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যেও যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইক্রোম ব্যবহার করা হয়ে থাকে, রাইট? এটা হচ্ছে নাইক্রোম ব্যবহার করা হয়, এখানে কুণ্ডলীতে নাইক্রোম ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, বৈদ্যুতিক শকের হাত থেকে বাঁচানোর জন্য কি করা হয়, কুণ্ডলীর নিচে দুটি পাতলা অভ্রের চাদর থাকে। মানে এইটা কিন্তু একটা পাতলা অভ্রের চাদর, তার নিচে আরেকটা পাতলা একটা অভ্রের চাদর থাকবে, তা নাহলে কিন্তু বৈদ্যুতিক শক কিন্তু লেগে যাবে, ঠিক আছে? তো ওইটাই আমরা জাস্ট লিখবো এখানে। এটা কার সূত্রের উপর বেস করে কাজ করে? এটা কিন্তু জুলের সূত্রের উপর বেস করেই কাজ করবে। এই যে তোমাদের অ্যাকচুয়ালি যারা কেমিস্ট্রি নিয়ে পড়ে তাদের না এই জিনিসগুলো পড়তে লাগে, যে কোথায় কি রিয়াক্ট হচ্ছে, কিভাবে আগুন জ্বলছে, কিভাবে এটা হিট হচ্ছে, মানে এই বিষয়টা কিন্তু ওদের পড়তে লাগে, বুঝতে পারছো? কিন্তু তোমাদের অতটাই দরকার নেই, তোমাদের জাস্ট এতটুকু পড়লেই হবে। তো দেখি তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আয়রন, ইলেকট্রিক আয়রন। এর ক্ষেত্রে তোমরা পড়বে কুণ্ডলীটা কি দিয়ে তৈরি? কুণ্ডলীটা এখানে কি দিয়ে তৈরি বললাম? এটা হচ্ছে নাইক্রোম দিয়ে তৈরি, নাইক্রোম দ্বারা তৈরি হয়। আচ্ছা, নাইক্রোম কি কি ধাতু? সংকর ধাতু বলো, কি কি মিলে তৈরি হয়েছে সংকর ধাতু? নাইক্রোম কি কি দিয়ে তৈরি হয়েছে কি বললাম? নাই, এটা থেকে নিকেল, ক্রোম থেকে কি বললাম? ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম মিলে তৈরি হয়েছে নাইক্রোম, মনে রাখবে। দুই হচ্ছে যেটা বললাম, তোমরা ওটা লিখে নিতে পারো যে উপর নিচে কি থাকবে? অভ্রের চাদর থাকবে, অভ্রের চাদর, অভ্রের চাদর কেন থাকবে? বৈদ্যুতিক শক থেকে রক্ষা, বৈদ্যুতিক শক থেকে রক্ষা, এর জন্য থাকবে, ঠিক আছে? বৈদ্যুতিক শক থেকে রক্ষা। নেক্সট দেখো তোমরা এখানে ফিউজ ওয়্যার বা ফিউজ তার, ফিউজ ওয়্যার বা ফিউজ তার, এটা কার প্রিন্সিপালের উপর কাজ করে? ফিউজ তার বা ফিউজ ওয়্যার এটাও কিন্তু কাজ করবে জুলস ল এর উপর বেস করে, জুলের সূত্রের উপর বেস করে। তো ফিউজ ওয়্যার বা ফিউজ তার, এটাকে দেখো অ্যাকচুয়ালি ওয়্যারগুলো কিন্তু এইরকম করে আসে কোম্পানি থেকে, বুঝতে পেরেছো? অনেক বড় থাকে। তো এই হোল্ডারগুলো কিসের? এই হোল্ডারগুলো হচ্ছে চীনামাটির, এই হোল্ডারগুলো হচ্ছে চীনামাটির, হ্যাঁ? হোল্ডারগুলো কিসে থাকবে? এই হোল্ডারগুলো থাকবে হচ্ছে চীনামাটির, চীনামাটির হোল্ডার থাকে, হ্যাঁ? আচ্ছা, এর মধ্যে যে ওয়্যারটা ব্যবহার করা, যে ফিউজ তারটা ব্যবহার করা, সেই ফিউজ তারটা এখন হচ্ছে কি দিয়ে তৈরি? এই ওয়্যারটা কি দিয়ে তৈরি হয়? এই ওয়্যারটা তৈরি হয় হচ্ছে টিন আর সীসা দিয়ে। কি কি দিয়ে বললাম? টিন আর সীসা। একটা হচ্ছে টিন থাকে যার সঙ্গে হচ্ছে এসএন, আর সীসা হচ্ছে প্লাম্বাম পিবি। আমি লিখে দিচ্ছি, এটা সমস্যা নেই। তো এর মধ্য দিয়ে যখন নর্মাল ওয়েতে কারেন্ট যায়, দেখো এর মধ্য দিয়ে ঠিকঠাকভাবে কারেন্ট যাচ্ছে, ধর নর্মাল ওয়েতে কারেন্ট যাচ্ছে, তখন সেটাকে কারেন্টটাকে ওর মধ্য দিয়ে ফ্লো করে নিয়ে যায়। বাট যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ কারেন্ট যায়, বেশি পরিমাণ কারেন্ট যায়, তখন সেটা কিন্তু জ্বলে যাবে, এটা জ্বলে যাবে। তার প্রশ্ন হচ্ছে কেন জ্বলে যাবে? তার পিছনে কারণ হচ্ছে এটা কি হয়, এটা সরু হয়, প্রথমত সরু হয়। সরু হলে কি হয় বলো তো? রোধাঙ্ক, রোধ কি হবে? সরু হলে রোধ বেশি হবে। আর কি হয়? একটু লম্বাটে টাইপের হয়, তার জন্য কি হবে? রোধ বেশি হবে। তো আলটিমেটলি সরু আর লম্বা হওয়ার জন্য এটা রোধ কিন্তু বেশি হয়, রোধ বেশি হওয়ার জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে সে বাধা দেবে। এবার কোনো কারণে বেশি পরিমাণ কারেন্ট গেলে এটা সহজেই কি হবে? এটা উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে গেলেই এটা উত্তপ্ত হয়ে গেলেই এরম করে চলে যাবে, এরম করে চলে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যদি কোনো কারণে বাড়িতে অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবেশ করে, তাহলে এইভাবে ফিউজ তার ডিটাচ হয়ে গিয়ে, অর্থাৎ জ্বলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বাড়িকে বৈদ্যুতিক
বিভিন্ন ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। এটা অলরেডি তোমরা সবাই জানো। তো আমরা ওটা লিখছি এখানে পয়েন্টগুলো কী কী লাগবে। তো এখানে আমরা ফিউজ ওয়্যার বা ফিউজ তার নিয়ে লিখছি। হ্যাঁ, তো এখানে কি কি দিয়ে তৈরি হয় বলো তো ফিউজ তার? এটা ইম্পর্টেন্ট। ফিউজ তার কি কি দিয়ে তৈরি হবে? এটা তৈরি হবে টিন আর সীসার সংকর ধাতু দিয়ে। টিন প্লাস সীসা, টিন প্লাস হচ্ছে সীসা। টিনকে বলা হবে এসএন, এটা হচ্ছে স্টানাম। পিবি লেখা হয় এটার চিহ্ন প্লাম্বাম। টিন রয়েছে 25%, সীসা থাকবে 75%। অর্থাৎ অনুপাতটা যদি বলো টিন ইস টু সীসার অনুপাতটা হচ্ছে 1:3। এটা হচ্ছে 1:3। এটা অনেক সময় জিজ্ঞাসা করে পরীক্ষায়, এটা কিন্তু পড়বে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটার রোধ হবে হাই, রোধ হবে উচ্চ, আর গলনাঙ্ক হবে নিম্ন, অর্থাৎ সহজে যাতে গলে যায়। উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক। এটা তড়িৎ বর্তনের কোন তারের সাথে কানেক্ট করা থাকে? এটা তড়িৎ বর্তনের লাইট তারের সাথে কানেক্ট করা থাকবে। তড়িৎ বর্তনের কোন তারের সাথে কানেক্ট করা থাকে? তড়িৎ বর্তনের লাইট তারের সাথে কানেক্ট করা থাকে। এটা হচ্ছে ধরো ফিউজ, তো এটা তার সাথে যে তারটা কানেক্ট করা থাকবে না সেটা হচ্ছে লাইট তার। তো এটা অনেক সময় থাকে, আমরা পড়বে ওখানে লাইট তার, নিউট্রাল তার, আর্থিং তার, এগুলো সম্পর্কে তোমরা পড়াবো আমি তোমাদের। তো আপাতত মনে রাখো এটা লাইট তারের সাথে কানেক্ট হয়। আর লাইট তারের রং কি? লাইট তারের রং হচ্ছে লাল, লাইট তারের রেড কালারের হয় লাইট তার। তো লাইট তারের সাথে কানেক্ট করা থাকবে। ফিউজ তার লাইট তারের সঙ্গে কোন, আচ্ছা লিখো ফিউজ তার লাইট তারের সাথে, আচ্ছা কোন সমবায়ে যুক্ত থাকবে? ধরো ফিউজ তারটা এরম আছে, তারপরে লাইট তার আছে, তাহলে এটা কোন সমবায় হলো বলো তো? একটা তারের পরে আরেকটা তার কোন সমবায় আমাকে বলো? শ্রেণী নাকি সমান্তরাল? আমি পড়েছিলাম, বলো। ধরো এটা ফিউজ ওয়্যার, তারপরে হচ্ছে এটা লাইট তার আমি বললাম, বলো এটা তাহলে কোন সমবায়? শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? একটা শেষ আরেকটা শুরু, কেউ বলো আমাকে। হ্যাঁ, সিরিজ কম্বিনেশনে থাকবে। হ্যাঁ, সিরিজ সমবায় সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, শ্রেণী সমবায়ে, তার সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তো এই ডেটাগুলো তোমাদের পড়তে লাগবে কি ফিউজ ওয়্যার থেকে। তার মানে বুঝতেই পারছো জুলের সূত্রটা কতটা ইম্পর্টেন্ট। বিজ্ঞানী জুল যদি না থাকতো, ভুল করেও যদি জুল না থাকতো, বা বিজ্ঞানী জুল যদি ভুল করে তার সূত্র আবিষ্কার না করতো, তাহলে আজকে কিন্তু, হ্যাঁ, এটা তো আমাদের অনলাইনে পড়ানো, অনলাইনে পড়া হয়ে গেছে, কোনো কিছু হতো না, না মোবাইল তৈরি হইতো, না ল্যাপটপ তৈরি হতো, না কম্পিউটার তৈরি হতো, নাকি আর কিছু তৈরি হতো। ঠিক আছে, সবই এর উপর বেস করেই তৈরি হয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট রুল এটা। নেক্সট হচ্ছে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, তড়িৎ ক্ষমতা। এটা এখন আমরা পড়বো। ইলেকট্রিক পাওয়ারটা কি বা তড়িৎ ক্ষমতাটা কি? কিছুই না, মানে যে যন্ত্রটা একক সময়ে যত বেশি তড়িৎ শক্তি ব্যয় করবে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষমতা। ব্যাপারটা তবু ক্লিয়ার হলো না। দেখো তুমি আমাকে এই জিনিসটাকে ধ্যান দিয়ে দেখবে। আমি বলছি ভাই এই হচ্ছে একটা বাল্ব, এটা হচ্ছে 12 ওয়াটের একটা বাল্ব। এটা হচ্ছে ইলেকট্রিক একটা আয়রন, ইলেকট্রিক ইস্ত্রি, এটা হচ্ছে 1200 ওয়াটের একটা ইস্ত্রি। এটা হচ্ছে একটা ল্যাপটপ, এটা হচ্ছে 65 ওয়াটের একটা ল্যাপটপ।
এটা যে ইলেকট্রিক কার, এটা হচ্ছে 150 কিলো ওয়াটের একটা ইলেকট্রিক কার। এবার ধ্যান দিয়ে শুনবে, এটা 1 ঘন্টায়, এটা ল্যাপটপটা 1 ঘন্টায় 65 ওয়াট বিদ্যুৎ খরচ, মানে 65 জুল বিদ্যুৎ খরচ করবে 1 ঘন্টায়। আর এটা 1 ঘন্টায় 150 জুল, 150 কিলো জুল শক্তি খরচ করবে। আর এই ইলেকট্রিক আয়রন 1 ঘন্টায় 1200 জুল তড়িৎ শক্তি খরচ করবে। আর এটা করবে হচ্ছে 12 জুল তড়িৎ শক্তি খরচ করবে। তাহলে বলো যে কার ক্ষেত্রে তড়িৎ শক্তি ব্যবহার করার পরিমাণটা বেশি, কে বেশি এনার্জি মানে তড়িৎ শক্তি খরচ করছে, বলো কার ক্ষেত্রে তড়িৎ শক্তি খরচের পরিমাণটা বেশি হচ্ছে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রিক কারের ক্ষেত্রে তড়িৎ শক্তি খরচের পরিমাণটা বেশি, না কিলো ওয়াটে আছে। তো মোট কথা হচ্ছে এক একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স এক এক ধরনের তড়িৎ শক্তি খরচ করে থাকে। তো যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সটা 1 ঘন্টায় বেশি তড়িৎ শক্তি খরচ করবে তার তড়িৎ ক্ষমতাটা বেশি। আর যে একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স 1 ঘন্টায় কম তড়িৎ শক্তি ব্যবহার করবে বা তড়িৎ শক্তি খরচ করবে তার ক্ষেত্রে তড়িৎ ক্ষমতাটা হচ্ছে কম। অর্থাৎ তড়িৎ ক্ষমতা আর কিছুই না, 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে কী পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষমতা। তো এখানে আমরা তড়িৎ ক্ষমতার ডেফিনেশন লিখব। তো লিখো ভাই এখানে তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক পাওয়ার। তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক পাওয়ার। তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক পাওয়ার। তো লিখো তড়িৎ শক্তি, লিখো সময়ের সাপেক্ষে, লিখো সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের, কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হারকে বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকে, লিখো বৈদ্যুতিক কার্য করার হারকে, বৈদ্যুতিক কার্য করার হারকে, বৈদ্যুতিক কার্য করার হারকে বা এই বৈদ্যুতিক কার্য করার হার বলতে পারো, কিংবা তুমি এক কথায় বলতে পারো তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ব্যয় করার হারকে, তড়িৎ শক্তি ব্যয় করার হারকে, তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে, তড়িৎ ক্ষমতা বলে। তার মানে তড়িৎ ক্ষমতা কি পেলাম, তার মানে যদি যদি ধরো টি সময়ে কি পরিমাণ তড়িৎ কার্য সম্পন্ন হয়, যদি টি সময়ে ধরো ডাব্লু পরিমাণ কার্য সম্পন্ন হয়, সেক্ষেত্রে একক সময় কি পরিমাণ হবে, ডাব্লু/টি। তখন এইটাকে বলা হবে তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা। তা তড়িৎ ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, ইকুয়াল টু কত হলো, ডাব্লু/টি। ক্যালকুলেশনটা ঠিকঠাক দেখবে, আমি এখানে করাচ্ছি। তাহলে পি ইকুয়াল টু ডাব্লু/টি, তাহলে পি ইকুয়াল টু, আচ্ছা মনে আছে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, সবার কি মনে আছে আমাকে বলো? আমি কিন্তু করিয়েছিলাম, অনেকগুলো অঙ্ক কিন্তু তোমরা করেছিলে, মনে পড়ছে? ডাব্লিউ ইকুয়াল টু কিউভি বলো, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি অনেকগুলো অঙ্ক তোমরা কিন্তু করেছিলে, যে এত আধান প্রবাহিত হচ্ছে কোনো একটা তারের মধ্য দিয়ে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এত, তো কি পরিমাণ কৃতকার্য হবে, সম্পূর্ণ হবে, সেটা তোমরা করেছিলে, মনে আছে? বলো ডাব্লিউ ইকুয়াল টু কিউভি মনে আছে কিনা সবার? ডাব্লিউ ইকুয়াল টু কিউভি মনে আছে কিনা সবার, বলো। হ্যাঁ রাইট। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, তো আমি কি করলাম, ডাব্লিউর জায়গাটা আমি কিউভি লিখলাম, কিউভি, আর নিচে কি আছে, নিচে আছে এটা টি। তাহলে পি ইকুয়াল টু কি পাওয়া গেল, পি ইকুয়াল টু কিউভি বাই টি পাওয়া গেল।
রাইট? এবার এবার এক কাজ করছি, আমি কিউ বাই টি লিখছি, ইন্টু ভি লিখছি। এটা লিখলে কোনো অসুবিধা আছে বলো? আলটিমেটলি কিউ ভি তো উপরে গুণ হচ্ছে, নিচে তো টি আছে না? তো পি ইকাল টু কিউ বাই টি, এটা মনে করো তো আই ইকাল টু কি পড়িয়েছিলাম? আই ইকাল টু কিউ বাই টি পড়িয়েছিলাম কিনা বলো তো? তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়। মনে আছে এটা তোমাদের? তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়। তো প্রিভিয়াস ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে সায়েন্স মানে কি বলো তো, তোমাকে সিকোয়েন্সিয়ালি পড়তে লাগবে। সায়েন্স মানে তোমাকে সিকোয়েন্সিয়ালি জিনিসকে এগোতে লাগবে। তো যাই হোক, কিউ বাই টি, তার জন্য কিউ বাই টি এর পরিবর্তে তুমি কি লিখে দিচ্ছ? আই লিখে দিচ্ছ। আই লিখে দিচ্ছ, এখানে কি লিখে দিচ্ছ? এখানে তুমি ভি লিখে দিচ্ছ। তাহলে পি ইকাল টু কি পেয়ে গেলে? পি ইকাল টু ভিআই পেয়ে গেলে। পি ইকাল টু ভিআই, পি ইকাল টু ভিআই এমনি তোমাদের মনে থাকবে, এখন ভিআই সিম রয়েছে তাই না, ভোডাফোন আইডিয়া। পি ইকাল টু ভিআই, অর্থাৎ তড়িৎ ক্ষমতা ইকাল টু বিভব ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তো একটা তুমি পেলে পি ইকাল টু ভিআই। তোমার এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট নয়, তোমার ইম্পর্টেন্ট হচ্ছে পি ইকাল টু ভিআই মনে রাখা। মনে থাকবে কিনা বলো? এটা মনে থাকবে কিনা বলো? পি ইকাল টু ভিআই সবার মনে থাকবে কিনা বলো আমাকে? এটা মনে থাকবে তো? কারণ ডেরিভেশন ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তোমাদের দাদা। জন্য, তোমাদের পি ইকাল টু ভিআই ইম্পর্টেন্ট, কারণ এটার বেসিসে পরীক্ষায় অঙ্ক আসবে, এটার বেসিসে প্রবলেম তোমাকে সলভ করতে লাগবে, রাইট? এটা মনে থাকবে। এবার ধ্যান দিয়ে দেখো, এই পি ইকাল টু ভিআই থেকে আমি আরো কিছু ডিরাইভ করব। কি পেলাম? পি ইকাল টু ভিআই পেলাম, ভালো কথা। এবার দেখো, পি ইকাল টু, আমি এখানে ভি লিখলাম ইন্টু এই যে আই, আইটাকে আমি কি করছি? ক্যালকুলেশন করছি। দেখো তো ভি ইকাল টু আই আর, ওহমের সূত্র পেয়েছো কিনা বলো? গুলিয়ে যাচ্ছে না তো বিষয় বলো? হ্যাঁ, যারা পড়েছো সিকুয়েন্সিয়ালি ফর্মুলাগুলো মনে আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ। আশা করি। পি ইকাল টু আই আর, ভি ইকাল টু আই আর ওহমের সূত্র ছিল। তো এখান থেকে দাদা তুমি এক কাজ করো, এখান থেকে তুমি এক কাজ করো, এখান থেকে তুমি আইকে ফ্রি করো। এখান থেকে যদি আইকে ফ্রি করো তাহলে কি পাবে? ভি বাই আর, ভি বাই আর পাবে। তো এখানে তুমি আই এর পরিবর্তে কি লিখে দিবা? ভি বাই আর লিখে দিবা, ভি বাই আর। তাহলে সে ফাইনালি কি পাবা? ভি আর ভি গুণ হলে উপরে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে কিন্তু আর। তাহলে ফাইনালি কি পেলে? পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর। এই আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে লাগবে, পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকাল টু ভিআই তো মনে রাখবে, তার সাথে সাথে মনে রাখতে লাগবে পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এগুলো মনে রাখতেই লাগবে। ডেরিভেশন মনে থাকে না থাকে কোনো ব্যাপার না, বাট তোমাকে এই রেজাল্টগুলো মনে রাখতেই লাগবে। পি ইকাল টু ভিআই, পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর। যখন কোশ্চেন করাবো, কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে আমাদের ডেরিভেশনটা ইম্পর্টেন্ট নয়, আমাদের এই ডেটাগুলোকে মনে রাখতে পারলে, এই রেজাল্টগুলোকে মনে রাখতে পারলে আমরা কিন্তু কোশ্চেনের উত্তর করতে পারবো। নেক্সট, নেক্সট কি বললাম? পি ইকাল টু ভিআই, এখান থেকে তুমি আরেকটা ডেরিভেট করে পি ইকাল টু, পি ইকাল টু, আচ্ছা আইকে আই এর মতনই রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এবার ভি কে চেঞ্জ করব। দেখো ভি ইকাল টু আই আর, তার মানে ভি এর পরিবর্তে আমি আই আর লিখতে পারি। তো ভি এর পরিবর্তে এখানে আমি আই আর লিখে দিলাম। তাহলে ফাইনালি কি পেয়ে যাচ্ছ? পি ইকাল টু আই ইন্টু আই মানে আই স্কোয়ার, তার সাথে কি আছে? আর আছে। তার মানে কি পাচ্ছ? পি ইকাল টু আই স্কোয়ার আর। তাহলে আরেকটা তুমি পেয়ে গেলে পি ইকাল টু আই স্কোয়ার আর। এখন প্রশ্ন হচ্ছে দাদা আরও আছে? উত্তর হচ্ছে না, আর নেই। তোমরা এই তিনটাই মনে রাখবে, পারবে কিনা আমাকে বলো। পি ইকাল টু ভি আই, পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকাল টু আই স্কোয়ার আর। মনে থাকবে কি থাকবে না? প্রথমটা তো এমনি মনে থাকবে, পি ইকাল টু ভি আই, কোনো সমস্যা নাই। পরেরটা একটু কষ্ট করে মনে রাখতে লাগবে, পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকাল টু আই স্কোয়ার আর। একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি পি ইকাল টু ভিআই, এই রেজাল্টটা থেকেই গল্প আসবে। পি ইকাল টু আমরা পেয়ে গেলাম ভিআই, ভালো কথা। পি হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা, ভি হচ্ছে তোমার তড়িৎ বিভব, আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা। এবার আমি যদি এক কাজ করি, এখানে ভি এর ভ্যালু 1 ভোল্ট বসিয়ে দিই, 1 ভোল্ট ইন্টু আই এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার।
তাহলে ১ এর সাথে ১ গুণ করলে কত হবে? ১ এর সাথে ১ গুণ করলে এদিকে ১ আসবে। তখন এটাকে আমরা বলবো ১ ওয়াট। কি বলবো? ১ ওয়াট। এটাকে আমরা বলবো ১ ওয়াট। তাহলে ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করলে কি পাওয়া যায়? ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করলে ওয়াট পাওয়া যায়। ব্যাপারটা কি হলো? ধরো এই হচ্ছে একটা পরিবাহী, এই হচ্ছে একটা পরিবাহী। দাদা এরকম আঁকছো কেন? কারণ পরিবাহী মানে তার তো কিছুটা হলেও রেজিস্ট্যান্স থাকবে, তাই না? রেজিস্ট্যান্স কিছুটা হলেও থাকবে, রোধ কিছুটা হলেও থাকবে, তাই আমি এরকম আঁকছি। কারণ এখন তোমরা এটার সাথে অ্যাডভান্স লেভেলে চলে আসছো। এখন আমি এইভাবে পরিবাহী আঁকা মানে ভুল পরিবাহী আঁকা। এখন এইভাবে আঁকলে তবেই ঠিক। তো যাই হোক, তো এখানকার এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আমি বলে দিচ্ছি ১ ভোল্ট। ভোল্টেজ ডিফারেন্স কত বলে দিচ্ছি? ১ ভোল্ট। কীরকম ব্যাপারটা? ধরো এই দিকটা হচ্ছে তোমার ২০ ভোল্ট, এই দিকটাতে আমি নিলাম হচ্ছে ১৯ ভোল্ট। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হলো? দুই দিকটাতে ১ ভোল্ট। তাহলে দুটা প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ১ ভোল্ট। এবার এর মধ্য দিয়ে তুমি কারেন্ট পাঠাচ্ছ। কত কারেন্ট পাঠাচ্ছ? ১ অ্যাম্পিয়ার। ১ অ্যাম্পিয়ার তুমি কারেন্ট পাঠালে। তাহলে কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য যদি ১ ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাও, সেক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে, যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে সেটা হচ্ছে ১ ওয়াট। সেটা হচ্ছে ১ ওয়াট। তার মানে আমরা ওয়াটটা বুঝতে পারলাম। তাহলে ১ ওয়াট মানে হচ্ছে ১ ভোল্ট ইন্টু ১ অ্যাম্পিয়ার। ১ ভোল্ট ইন্টু ১ অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওয়াট। আর এই ওয়াট হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ, এসআই পদ্ধতিতে তড়িৎ, কটা বাজে? টাইম হয়ে গেছে নাকি? এসআই পদ্ধতিতে তড়িৎ, 9:14। তড়িৎ ক্ষমতার একক, এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক, এটা হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক। এটা একটু মনে রাখবে। আর ১ কিলোওয়াট, ১ কিলোওয়াট মানে ১০০০ ওয়াটে ১ কিলোওয়াট হয়, এটা মনে রাখবে। যেমন ১ কেজি মানে হচ্ছে ১০০০ গ্রাম, ঠিক আছে? ১ কিলোওয়াট মানে ১০০০ ওয়াট। আর ১ মেগাওয়াট, ১ মেগাওয়াট এমডাব্লিউ, ১ মেগাওয়াট এমডাব্লিউ মানে হচ্ছে মেগাওয়াট। ১ মেগাওয়াট মানে হচ্ছে 10⁻³ কিলোওয়াট, মানে ১০০০ কিলোওয়াটে হচ্ছে ১ মেগাওয়াট, কিংবা 10⁻⁶ ওয়াট। এটা মনে রাখবে। ১ মেগাওয়াট মানে 10⁻³ কিলোওয়াট বা 10⁻⁶ ওয়াট। ঠিক আছে? এটা এত দূরই থাক, আমরা পরের দিন আরেকটু করে নিয়ে আর একটু বাল্বেরটা বাকি আছে আমাদের। এর পরের দিন আমরা ওই সিএফএল বাল্ব, এলইডি বাল্ব, ভাস্কর বাল্ব প্লাস ওই যে এইটাকে আরেকটু পার্ট আছে, এটা এগিয়ে নিয়ে গিয়ে এর পরের দিন এটা এই পার্টটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপরে যেটা তোমাদের শুরু হবে সেটা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। মানে তড়িৎ কারেন্ট আমরা দেখলাম হচ্ছে কারেন্ট কিভাবে পরিবাহীর উপর কাজ করে। এবার আমরা দেখব কারেন্ট কিভাবে চুম্বকের উপর কাজ করে। এরপরে ওটা একদম আলাদা ধরে নিতে পারো, ওটা আলাদাই একটা চ্যাপ্টার ধরে নিতে পারো। মোট কথা তোমরা যেটা পার্ট কমপ্লিট করলে না, অনেকটা কমপ্লিকেটেড পার্ট কমপ্লিট করলে। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক, যদি রিভিশন না দাও মনে থাকবে না, অসম্ভব মনে রাখা, এটাও সঠিক। দাদা, এর হ্যাঁ, আগের দিনে সায়েন্সের ক্লাসটা দাদা আপলোড করো নাই না করেছি ভিডিওটা? না, করা আছে। নেই করা কালকেরটা। সায়েন্সের ক্লাস তো করা আছে আপলোড। কি বলো? কারেন্ট অ্যাফেয়ারটা শুধু করা আছে। সায়েন্সের ক্লাস আপলোড করা নাই? দাদা না, কালকে তো করাও নাই না, ওই যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। ওহো, কালকে তো করাই নাই, কালকে করাই নাই, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। রাইট রাইট, কালকে করাই নাই গো, কালকে করানোই তো হয় নাই। কিন্তু তাহলে এই যে ক্লাসটা করাইলে এর শুরুর অংশটা কোথায়? শুরু শেষ সবই তো আছে। আমি দাঁড়া তো আমি সবগুলা ক্লাসই করছি।